ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে 4.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। বুধবার 17 ডিসেম্বর রাত 2:11 ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি এনসিএম। খবর খালিজ টাইমস। এনসিএম জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে। এর আগে চলতি বছরের এপ্রিলে একই মাত্রার আরেকটি ভূমিকম্প আরব সাগরে সৌদি সীমান্তের কাছে আঘাত হানে। তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের কারণ হিসেবে বলা হয়েছিল আরবিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে আরব সাগরীয় অঞ্চলের পুরনো ফল্ট লাইনে চাপ সৃষ্টি হয়, যা ভূমিকম্পের সূত্রপাত ঘটায়। আশেপাশের দেশ ইরান, ইরাক ও ওমানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলতি বছরের 4 নভেম্বর ওমানের মুসান্দামের দক্ষিণ দিকে 4.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এছাড়া 1 ডিসেম্বর ভোরে বাহরাইনে 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 22 নভেম্বর ইরাকেও 5.0 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের অগস্টে ওমানের মাধায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল 2.2। মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা, নজিরবিহীন যুদ্ধের হুমকি। ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণাকে সরাসরি যুদ্ধোন্মাদ হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। খবর বিবিসির। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তার অভিযোগ, এই সরকার মাদক পাচার, মানব পাচার সহ নানা অপরাধে জড়িত। এই ঘোষণার কয়েকদিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র, যা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ ভেনেজুয়েলার অর্থনীতি প্রায় পুরোপুরি তেল নির্ভর। এরপর আরও 6টি জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ট্রাম্প তার পোস্টে লেখেন, ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ঘেরা অবস্থায় রয়েছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে। তার ভাষায়, এটা এমন কিছু হবে যা তারা আগে কখনো দেখেনি। মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, মাদুরো সরকার চুরি করা তেল বিক্রি করে মাদক সন্ত্রাস, মানব পাচার, হত্যা ও অপহরণে অর্থ যোগাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি যে সাম্প্রতিক অভিযানে লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো সত্যিই মাদক বহন করছিল। উল্লেখ্য, ফেন্টানিলের প্রধান উৎপাদন কেন্দ্র মেক্সিকো, ভেনেজুয়েলা নয়। গত সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ভেনেজুয়েলার কাছাকাছি সমুদ্রপথে চালানো অভিযানে অন্তত 90 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। একই সময় ক্যারিবীয় সাগরে হাজার হাজার সেনা ও বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রাকৃতিক সম্পদ লুট করতে চায়। জব্দ হওয়া স্কিপার নামের জাহাজটি নিয়ে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র জাহাজটি চুরি করেছে এবং নাবিকদের অপহরণ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো ট্রাম্পের ঘোষণাকে সরাসরি যুদ্ধের শামিল মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার সঙ্গে শত্রুতা বন্ধে প্রেসিডেন্টকে নির্দেশ দিতে কংগ্রেসে একটি প্রস্তাবের ওপর ভোট হবে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অবৈধ ও মানবাধিকার লঙ্ঘিতকারী বলে অভিযোগ করে আসছে। গত বছরের নির্বাচনকেও ভেনেজুয়েলার বিরোধী দল ও যুক্তরাষ্ট্রসহ বহু দেশ ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ থাকা সত্ত্বেও উৎপাদন সীমিত রাখা ভেনেজুয়েলা এখন নতুন করে বড় আন্তর্জাতিক চাপের মুখে। এই অবরোধ বাস্তবে কিভাবে কার্যকর হবে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েই এখন বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ। সুদানে ড্রোন হামলায় নিহত শতাধিক। সুদানের কর্ডোফান অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত 104 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা দেশটির গৃহযুদ্ধ এখন নতুন এক ধ্বংসাত্মক মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে দক্ষিণ কর্ডোফানের কালোগি এলাকায় একটি কিন্ডারগার্টেন ও একটি হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছে 43টি শিশুসহ 98 জন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ বাবনুসায় একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি দখলের পর ওই অঞ্চলে হামলার ঘটনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক এই নৃশংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ভয়াবহ হামলার কয়েকদিন আগে গত 13 ডিসেম্বর দক্ষিণ কর্ডোফানের রাজধানী কাদুগলিতে জাতিসংঘ মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ওই হামলাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধের শামিল।
সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে ডিলিং মিলিটারি হাসপাতালেও একটি পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে, যাতে 9 জন নিহত হয়েছেন। সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেস এসএএফ এই বর্বরোচিত হামলার জন্য সরাসরি আরএসএফকে দায়ী করেছে। তবে এখনও পর্যন্ত আরএসএফ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গাজায় নিহত আলোচিত শিশু হিন্দ রজবের পরিবারের সঙ্গে দেখা করলেন এরদোয়ান। গাজায় ইসরায়েলি হামলায় জ্বলন্ত গাড়িতে আটকে প্রাণ হারানো 6 বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের পরিবারের সঙ্গে দেখা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। 2024 সালের 29 জানুয়ারি গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলায় তাদের গাড়ি বিধ্বস্ত হলে রজব শিশুটির সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যরাও নিহত হন। এই ঘটনা বিশ্ব মিডিয়ায় বেশ আলোচনায় আসে। আনাদোলু এজেন্সি জানিয়েছে আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে এরদোয়ান পরিবারটির অন্যান্য ছোট শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারা পরিবারের কিছু সদস্যের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেদ নুরি এরসয় এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হিন্দ রজবের গল্প নিয়ে দ্য ভয়েস অফ হিন্দ রজব নামক একটি ফিল্ম সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট কমপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীতে প্রদর্শিত হয়। পূর্ব প্রশান্ত মহাসাগরে 3 জাহাজে মার্কিন হামলায় নিহত 8। পূর্ব প্রশান্ত মহাসাগরে 3টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় 8 জন নিহত হওয়ার দাবি করেছে মার্কিন বাহিনী। এমন সময় তারা এই হামলা করল যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। কয়েক দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌ মোতায়েন এবং মাদকবাহী নৌযানগুলোর ওপর হামলার জেরে দুই দেশের মধ্যে এ উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে সোমবার প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েকদিনের মধ্যেই চালানো এই হামলা নতুন করে উত্তেজনার পালে হাওয়া দিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউথকম জানিয়েছে পূর্ব প্রশান্ত মহাসাগরে 3টি জাহাজে এই হামলা চালানো হয়েছে। এতে নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে মার্কিন সেনারা। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে গত কয়েক মাসে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখনও পর্যন্ত অন্তত 90 জন নিহত হয়েছে। এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন তারা। ভেনেজুয়েলার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যেই ওয়াশিংটন এমন করছে। তবে পেন্টাগনের দাবি মাদক পাচার রোধেই তাদের এই পদক্ষেপ। এদিকে ভেনেজুয়েলার একেবারে কাছেই অবস্থিত ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। দেশটি জানায় আগামী কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বিমানগুলো লজিস্টিক কার্যক্রম, সরবরাহ পুনঃভর্তি এবং সেনা সদস্যদের নিয়মিত রোটেশনের কাজে এসব বিমান ব্যবহার করবে। ভারতে মোদি ও অমিত শাহের পদত্যাগের দাবি। ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে বিজেপির ওপর তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত। খার্গে বলেন, এই আদালতের সিদ্ধান্ত নরেন্দ্র মোদি ও অমিত শাহের মুখে এক বড় চপেটাঘাত। ভবিষ্যতে মানুষকে হয়রানি করা হবে না, এই মর্মে তাদের পদত্যাগপত্র দেওয়া উচিত। মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে। ওই চার্জশিটে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম ছিল। খার্গে অভিযোগ করেন, গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ন্যাশনাল হেরাল্ড মামলা করা হয়েছে। তার ভাষায়, মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, এই মামলা সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক বদলা ও উদ্দেশ্য নিয়ে এটিকে এগিয়ে নেওয়া হয়েছে। খার্গে অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক লাভের জন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডিকে ব্যবহার করছে। তবে আদালতের সিদ্ধান্তে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, সত্যের জয় হয়েছে। আমরা এই রায়কে আন্তরিকভাবে স্বাগত জানাই। আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, আইনের দৃষ্টিতে এই চার্জশিটের ওপর বিচারিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। আদালত আরও বলে, এই মামলায় ইডির পদক্ষেপে সিবিআই এর ভূমিকা এবং পিএমএলএ আইনের কাঠামো অযথা ছাড়িয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। রাউস অ্যাভিনিউর আদালতের বিশেষ বিচারক বিশাল গোগনে জানান, এফআইআর ছাড়া ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের মামলায় বিচারিক প্রক্রিয়া শুরু করা আইনসম্মত নয়। উল্লেখ্য, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে 2013 সালে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। এরপর 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। অভিযোগ রয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে মোট 90 কোটি টাকা দেনা ছিল তাদের, যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া।
অস্ট্রেলিয়া থেকে ইহুদি বিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘোষণা। অস্ট্রেলিয়া থেকে ইহুদি বিদ্বেষ পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এছাড়া ইহুদি বিদ্বেষ মোকাবেলায় বিশেষ দূত নিয়োগ দেয়া হতে পারে বলেও পরিকল্পনা রয়েছে দেশটির। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, হামলার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে আইন পরিবর্তন করব। সমাজ থেকে ইহুদি বিদ্বেষ সম্পূর্ণভাবে দমন ও নির্মূল করতে চাই জানিয়ে তিনি বলেন, আইএসের মদতপুষ্ট কোনো ব্যক্তির স্থান এদেশে নেই। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে বহু আগে থেকেই ইহুদি বিদ্বেষ বিরোধী বিশেষ দূত রয়েছে বলেও জানা গেছে। ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কারের ওপর ট্রাম্পের পূর্ণাঙ্গ অবরোধ ঘোষণা। ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব ট্যাঙ্কারের ওপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 16 ডিসেম্বর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। নিকোলাস মাদুরো প্রশাসনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের অংশ বলে আখ্যা দেন ট্রাম্প। তার দাবি, মার্কিন সম্পদ চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও মানব পাচার সহ অনেক কারণে ভেনেজুয়েলার বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশটির উপকূল থেকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি তেল ট্যাঙ্কার জব্দের এক সপ্তাহের মাথায় এমন ঘোষণা দিলেন ট্রাম্প। এদিকে সম্প্রতি বেড়েই চলেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা। মাদক পাচারের অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। পুনরায় চালু করেছে পুয়ের্তো রিকোর পরিত্যক্ত সামরিক ঘাঁটি। ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুমকিও দিয়েছেন ট্রাম্প। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাসের জন্য অর্থাৎ 24 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। জিও নিউজ জানিয়েছে, বুধবার অর্থাৎ 14 ডিসেম্বর পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ PAA কর্তৃক জারি করা একটি নোটিশে একথা জানানো হয়। নোটিশ অনুসারে এই নিষেধাজ্ঞা 16 ডিসেম্বর থেকে 2026 সালের 24 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এটি সামরিক ফ্লাইট সহ সমস্ত ভারতীয় মালিকানাধীন, পরিচালিত এবং ভাড়া করা বিমানের ক্ষেত্রে প্রযোজ্য। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর 8 মাস আগে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারত 30 এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। জিও নিউজ বলছে, চলতি বছরের মে মাসে পেহেলগ্রামে হামলার পর পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক শহরে আক্রমণ চালায় ভারত। জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাকিস্তান 3টি রাফায়েল সহ 7টি ভারতীয় যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে, যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন। সংঘাত শুরুর 87 ঘণ্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এশীয় 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে 10 মে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। সীমান্তে সংঘর্ষ চলছেই, থাইল্যান্ডের 19 জন নিহত, কম্বোডিয়ার 17। গত 7 ডিসেম্বর থেকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উভয় প্রতিবেশীর মধ্যে সশস্ত্র সংঘাত চলছেই। দুই কক্ষের সবশেষ তথ্য মতে সংঘাতে থাই সামরিক বাহিনীর 19 জন এবং কম্বোডিয়ার বেসামরিক নাগরিক সহ 17 জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের 2nd আর্মি এরিয়া মঙ্গলবার 16 নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, তা কোয়াই এবং হিল 350 এলাকাগুলোতে সংঘর্ষ চলছে। লড়াইয়ে নতুন করে আমাদের 2 সেনা নিহত হয়েছেন। পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল, থাই সেনারা সুরিন প্রদেশের একটি ধর্মীয় স্থান প্রসাদ তাকুয়াই এর ওপরে নিয়ন্ত্রণ নিয়েছে এবং কম্বোডিয়ান বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 1 মাস আগে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাই কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সৈন্য প্রাণ হারালে 7 ডিসেম্বর যুদ্ধবিরতি ভেস্তে যায়। পরদিন 8 ডিসেম্বর থাই আর্মি জানায়, কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোতে গোলাবর্ষণ করে। এর প্রতিক্রিয়ায় থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করে প্রতিক্রিয়া জানায়। কম্বোডিয়া সংঘর্ষে তাদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও থাইল্যান্ড দাবি করছে অন্তত 200 জনেরও বেশি কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছে। কম্বোডিয়ার পক্ষ সবশেষ জানিয়েছে, এক শিশুসহ 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, সেই সঙ্গে অন্তত 77 জন আহত হয়েছেন।